বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ডক্টর বৃন্দ, ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম সঠিক হোমিওপ্যাথিক চর্চার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আমরা বাংলাদেশে যারা হোমিওপ্যাথিকে খুব ভালো করে শিখতে চায় নিয়ম নীতির আলোকে, সেই রকম ডক্টরদেরকে নিয়ে আদর্শিক হোমিওপ্যাথিক ডক্টর তৈরি করার প্রয়াসে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম আমরা যাত্রা শুরু করেছি, কাজ করছি। আজকে তার ধারাবাহিকতায় আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের আয়োজনে আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছেন বাংলাদেশের অনেক ডক্টরদেরই আইকন, বিশেষ করে কলকাতার আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার ডিএমএস, যিনি প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর কেসি দাস এবং ডক্টর তপন কাঞ্জিলালের বিলাভড স্টুডেন্ট। আজকের এই ক্লাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্যই অনেক সম্মানিত একজন স্যারকে আমরা পেয়েছি আলোচক হিসেবে। সাথে আমাদের সাথে আরো অনেক বিদগ্ধ হোমিওপ্যাথিক ডক্টর আছেন, অনেক বিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর আছেন যারা অনেক বই পুস্তকের লেখক। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার আছেন। বাংলাদেশেরও অনেক প্রখ্যাত শিক্ষক আছেন। আমরা ন্যাশনাল হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সভাপতি, সেক্রেটারি সহ বাকি ডক্টররা উপস্থিত আছেন। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এই জন্যই যে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের আয়োজনে আপনারা সবাই সাড়া দিয়েছেন। সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা সিলেকশন করেছি। যে টপিকসের উপরে খুব ভালো দক্ষতা না থাকলে একজন সফল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা অথবা নিজেকে দাবি করা, দুইটাই আমি মনে করি অমূলক। আর তা হচ্ছে, সেই টপিকসটা হচ্ছে প্যালিয়েশন, সাপ্রেশন এন্ড কিউর। এই টপিকসের উপরে আমাদের খুব ভালো দক্ষতা অর্জন করার প্রয়োজন। এই জন্যই যে প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়ায় অনেক ডক্টরই রেগুলেশন মেইনটেইন করছেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকেই প্যাটেন্ট সহ, ডাইলিউশন সহ অনেক কিছু ইউজ করছেন। থার্ড বিষয় হচ্ছে এগুলো ইউজ করার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে দিন শেষে হয়তো বা মনে করছি আমাদের রোগীটা কিউর হয়ে গিয়েছে। আমরা হয়তো খুব তৃপ্তির ঢেকুর তুললেও আসলে সত্যিকার ভাবেই ডক্টর হ্যানিম্যান যে কথা বলেছেন, ফিজিশিয়ানের কথা বলেছেন, অথবা সেকেন্ড অ্যাফেরিজম আইডিয়াল কিউরের কথা বলেছেন, এটা আসলেই সম্ভব হচ্ছে না। তো সেই বিষয়টুকু আমরা উপলব্ধি করার কারণেই এবং আমরা এই বিষয়টুকুর উপরে আমাদের খুব ভালো আলোচক এবং আলোচনার প্রয়োজন। সেজন্যই আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং যিনি একাডেমিক এবং হচ্ছে নিজের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে সমৃদ্ধ, দীর্ঘ 40 বছরের সময় তিনি এবং প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্টের বিষয়ে উনি সম্পূর্ণরূপেই কোন পেশেন্টার অবস্থা কি দিকে যাচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা অনেক সময় নিজের সমালোচনা করতে পছন্দ করি না, যে একটা পেশেন্ট সাপ্রেশন হয়ে যাচ্ছে, বাট এই জিনিসটা কিন্তু অকপটে সেই জিনিসটাও স্বীকার করে সেটা থেকে একটা সলিউশন বের করে দেওয়ার মতো একটা আমাদেরকে একটা উইপন বা আমাদেরকে একটা টিপ নিয়মিত দিয়ে যাচ্ছেন ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আমি আর কথা বাড়াবো না। আমি আশা করব যে আপনারা সবাই আজকের আলোচনা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা হবে, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা হবে, আপনারা সবাই উপভোগ করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, কাইন্ডলি আপনারা কেউ আনমিউট করে সাউন্ড পলিউশন, ভিডিও অন করে আমাদের ক্লাসের ক্ষেত্রে কোনো রকম আপনারা ডিস্টার্ব না করার জন্য অনুরোধ করব। কেউ স্ক্রিন শেয়ার করে ডিস্টার্ব না করার জন্য অনুরোধ করব। আপনাদের ভালো লাগলে ক্লাসে মিউট করে আপনারা থাকবেন, শুনবেন, শেষে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। এতটুকু বলে আমি আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে, এবং ক্লাস শুরু করার জন্য আমি শ্রদ্ধেয় অমরনাথ স্যারকে আন্তরিকভাবেই অনুরোধ করছি। স্যার, আপনি
জয়তু হ্যানিম্যান, আমি প্রণাম জানাই আমার শিক্ষক ডাক্তার কেশি দাস মহাশয়কে এবং তপন কাঞ্জি রায় মহাশয়কে, এবং আমার তরফ থেকে উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আচ্ছা, আমার কথাগুলো কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি কর্ড ব্যবহার করি না এখন আর। আচ্ছা, আজকে কতটা সাপ্রেশন বলতে পারবো আমি জানি না, আমি সাপ্রেশন দিয়েই শুরু করতে চাইছি। আমরা আত্মসমালোচনা করতে ভয় পাই। সাপ্রেশন, অন্যান্য প্যাথি সাপ্রেশন করে কারণ সেটা ডিসিমিলিয়ার মেথড। হ্যানিম্যান যেটা করেছেন, হোমিওপ্যাথি মেথড যেটা করেন, সেটা নিজে সৃষ্টি করেন নাই, এটা প্রকৃতির ন্যাচারাল ল। ন্যাচারালি এটা তিনি পর্যবেক্ষণ করেছেন। অর্গাননে পাবেন অনেক উদাহরণ হ্যানিম্যান দিয়েছেন, শুধু তাই নিজের না, আরো অনেকের উদাহরণ দিয়েছেন ন্যাচারাল কিওরে। কিন্তু ব্যাপার হচ্ছে প্রকৃতি কবে কিওর করবে সেই ভরসায় তার বসে থাকা যায় না, তার জন্যই তো বিজ্ঞানের আবিষ্কার, এবং সেটা হ্যানিম্যান করেছেন। এবং সেখানে কি বলছেন যে আমরা কিওরের একটা আদর্শ দিয়েছি। দেখুন, থেরাপিউটিক্স ল হোমিওপ্যাথি ছাড়া আর কোন কারণ নেই। কারণ কেউ হচ্ছে নেচারের ল এর উপর ভিত্তি করে চিকিৎসা করে না। তাহলে আমি ওই জায়গাটা এখন যাচ্ছি না, এইটুকু শুধু বললাম। পরে আমাদের ডিসিমিলার হলে পরে কিন্তু গন্ডগোল হবে। এইবার হচ্ছে কি, আমরা সব দোষ সবসময় চাপিয়ে দিই কাদের ঘাড়ে? ওই যে অ্যালোপ্যাথি ডাক্তারটা, ওই যে আয়ুর্বেদিক ডাক্তারটা, বা ওই টাইপের যারা আছে তাদের ঘাড়ে চাপিয়ে দিই। নিজেদের ক্ষেত্রে কি করি, একটু সে কি হই আমরা নিজেদের ক্ষেত্রে কি করি, যারা পলি করেন তাদের গালাগালি দেই, বলে সর্বনাশ করে দিল। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, যে পলিতে একটা ইন্টারাকশন থাকে, সেখানে যতটা ক্ষতি করতে পারে তার থেকে বেশি ভয়ঙ্কর ক্ষতি করতে পারে একটা হোমিওপ্যাথিক হাই পাওয়ারের উচ্চ শক্তির একটা ওষুধ যদি ডিসিমিলার মেথডে যদি সেটা ফিট হয়ে যায়, এবং সেটা ডিসিমিলার মেথডে যদি হয়, সেখানে কিন্তু সর্বনাশটা অনেক বেশি করবে। কারণটা কি? কারণটা হচ্ছে কি, একটা হাই পাওয়ারের ওষুধ সূক্ষ্ম যদি হয়, তার ভেদ ক্ষমতা অনেক বেশি। ফলে যার জন্যই কেন্ট কিন্তু একটা জায়গায়, যদিও কেন্ট যে উদাহরণটা দিয়েছেন সেই উদাহরণটা আমার কিন্তু খুব একটা পছন্দ নয়। উনি এরকম হিপার সালফারে গিয়ে বলেছেন যে আমি হাইপোটেন্সি সম্পর্কে সাবধান করতে গিয়ে বলেছেন আমি মানে নিরস্ত্রভাবে আর কি ওই কি বলে নিগ্রোদের আক্রমণ থেকে আমি নিগ্রোদের আক্রমণ থেকেও এটা ডেঞ্জারাস হবে হাইপোটেন্সি দিয়ে অ্যাটাক করা। ঠিক এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা এই মুহূর্তে মনে পড়ছে না, হিপার সালফারে ওটা আছে। ফলে কেন্ট এই জায়গাটা সতর্ক আমাদের করেছে, কিন্তু আমরা সতর্ক হইনি। এবং হিপোক্রেটস একটা জায়গায় বলছেন, ট্রাই টু হেল্প ইউর পেশেন্ট, অ্যাট লিস্ট ডু দেম নো হার্ম। তাদের পর হার্ম করবো না। এখন ব্যাপারটা কিরকম জানেন তো, দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে আপনি যদি অসৎ হন, তাহলে আপনি নিজের রোজগার এবং প্রসারের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, এটা একটা ক্ষেত্র। আরেকটি ক্ষেত্র হচ্ছে কি, সৎ হলেন, আপনি যখন পাশ করে বেরোলেন, তখন কি আপনার জ্ঞান অতটা পরিপক্ক থাকে? তখনও তো আপনি ভুল করে অনেক পেশেন্টের ক্ষতি করেন। এরকম ঘটনাগুলো আছে আমাদের লাইফে আছে, এবং আমরাও সেটা করেছি। আমিও করেছি। আমার এমন বহু বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে ওষুধ দেওয়ার পর তার ঘুম চলে গেছে। এখন সে তো বিশাল খুশি হয়েছে, তার রোগ সারিয়ে দিচ্ছে। এই যে ব্যাপারটা যেটা, এই যে রোগ সারিয়ে দেওয়ার এই যে ব্যাপারটা যেটা, এই ব্যাপারটা নিয়ে যত গন্ডগোল। হ্যানিম্যান কি বলেছেন? ডিজিজ বলেন নাই, সিক টু হেলথ বলেছেন। সিক টু হেলথ, সিক কথাটা বলেছে। উই সিক, দ্য ম্যান ইজ সিক। ম্যান সিকের মধ্যে কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ? তার উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এই জায়গাটা তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে ব্যাপার হচ্ছে অ্যালার্ট সাবজেক্টে প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি, এগুলো প্রয়োজন কোথায়? এগুলো প্রয়োজন আছে
এটা সিকনেসেরই একটা পার্ট, সিকনেসেরই একটা পার্ট। আমি পরে পরে বলবো এই প্রয়োজনগুলো কোথায় জানা দরকার, না জানলে আপনি করতে পারবেন না। হোমিওপ্যাথিটা যদি হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গি থেকে যদি এই জায়গাগুলো একটু আমি জাস্ট টাচ করবো, সব তো বলা সম্ভব নয় একদিনে, আমি যতটা সময় টাচ করবো, কারণ এখানে আমি জানি যে অত্যন্ত জ্ঞানী গুণী চিকিৎসক বৃন্দ এখানে আছেন, সেই জন্য আমি টাচ করে যাব, আমি বেশি কিছু এই জায়গাটা বলবো না। এবার আসা যাক, রবার্টস বলছেন যে সাপ্রেশন ইজ দ্য কজ অফ ডিজিজ। লেও ঠেলা, এবার বোঝো, উনি তো বলে ফেললেন প্র্যাকটিক্যালি সাপ্রেশন মানে কি, এটা মানেটা কি, আপনার যে সাধারণ প্রকাশগুলো যে যে প্রকাশগুলো আপনি করছেন ন্যাচারাল ভাবে, যে প্রকাশগুলো করছে, এই প্রকাশগুলোকে যদি বাধা দেওয়া হয় তাহলে তো সাপ্রেশন হবে। সাপ্রেশন কিন্তু অটোমেটিক এমনিও হতে পারে, আমার স্যার কেশি দাসের ছেলে ওষুধ দেওয়ার পর যতদূর মনে পড়ছে সালফার দেওয়া ছিল মনে হচ্ছে, তার কানের পুজ রিটার্ন করতে করতে একটা সময় গিয়ে সাডেন সেটা সাপ্রেসড হয়ে গেল, তারপরে মেনিনজাইটিস ডেভেলপ করলো এবং সেই ছেলেটি মারা যায়। এবং স্যার তখন, মানে কত বড় মহান মানুষ যাদের কথা না বলে পারি না, ছেলেটির মাথায় হাত দিয়ে তিনি বলছেন, ঈশ্বর আমাকে করুণা করো, আমার হাতে যেন কোনো সন্তানের মৃত্যু না হয় কারো, তুমি আমাকে এইটুকু দয়া করো, আমি আর কিছু চাই না। এই কথা বলতে বলতে তিনি ক্লাসেও কেঁদে ফেলতেন, আর সেই শোকটা তিনি সামলাতে পারেননি সারা জীবন। তাহলে বুঝতেই পারছেন যে এই যে সাপ্রেশন, এটার জন্য উনি দায়ী ছিলেন না। সাপ্রেশন যে কি ভয়ঙ্কর জিনিস সেটা বুঝতে পারবেন। আজকাল যে কমপ্লিকেশন গুলো যেগুলো দেখছেন, এটা বলা হচ্ছে যে রোগের কমপ্লিকেশন, কিন্তু হ্যানিম্যান কিন্তু ঠিক তার উল্টো কথাটা বলেছে। প্র্যাকটিস আমি ওই কদিন আগে ইয়ে করলাম, ওই ক্রনিক ডিজিজ থেকে পড়ছিলাম, সেখানে হ্যানিম্যান বলছেন যে যখন ডিসিমিলার মেথড যখন আপনাকে প্রয়োগ করা হবে, তখন শরীর সিস্টেম কি করবে, সেই ডিসিমিলার মেথডটাকে যতটা সম্ভব ইগনোর করার জন্য তার চেঞ্জ করবে নিজে। বাইরের চেঞ্জটা বলি, আপনি ধরুন আপনি কোদাল কুপোতে শুরু করলেন, আলটিমেটলি একটা সময় গিয়ে দেখবেন আপনার কিছু কড়া পড়ে গেছে। এই কড়াটা ডিজিজ নয়, কড়াটা পড়ে গেছে যাতে কষ্টটা ব্যথাটা যাতে আপনি কম পান। এবং ইন্টারনাল অর্গানে কি হবে, সেই ইন্টারনাল অর্গানের ফাংশন গুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ যেটা হবে, তখন আপনার ডিসিমিলার মেথড যেটা চলছে, এই ডিসিমিলার মেথডের জন্য কি হবে, আলটিমেটলি কি হবে, একটা সময় গিয়ে সাপ্রেশন শুরু হয়ে যাবে। তখন হচ্ছে এই ডিজিজ, অরিজিনাল ডিজিজ, মেডিসিন জনিত ডিজিজ, এই সবকিছু মিলে কমপ্লিকেশন হবে। কমপ্লিকেশন হওয়ার পর কি হবে, একটা অর্গানে তার খেলা শেষ হলো, একটা অর্গানকে অ্যাটাক করবে। তার শক্তি তো বসে থাকে না, তার তো খাদ্য চাই। ফলে এই যে ব্যাপারটা যেটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের তাহলে ওষুধের ক্ষেত্রে হ্যানিম্যানের এই যে সাবধান, মানে আমরা সবাই মনে করি যে হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই। সাইড এফেক্ট কথাটা যদিও হোমিওপ্যাথিতে প্রযোজ্য নয়, হোমিওপ্যাথিতে যেটা হয় সেটা হচ্ছে, যদি আমি সাপ্রেশন হয় তাহলে ডিজিজ ফোর্সটা কি করবে না, সেটা ভাইটাল অর্গানের দিকে, ইন্টারনালি অর্গানের দিকে অ্যাটাক করবে। সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে পারে না, কারণ প্রত্যেকটা প্রতিরোধক ক্ষমতা থাকে। এই যে ইনকিউবেশন পিরিয়ড যেটা, এই যে আপনি সাপ্রেশন করলেন তার পরবর্তী রোগ তৈরি হলো, এটা ডিফার করে, ম্যান টু ম্যান ডিফার করে। এবং ইনকিউবেশন পিরিয়ডের আবিষ্কর্তাও কিন্তু হ্যানিম্যান, যদিও তাকে স্বীকার করা হয় না। এটা ট্রাজিক হিরো বলতে পারেন। ফলে ব্যাপার হচ্ছে কি, এই যে সাপ্রেশনের ব্যাপারগুলো আপনার রেকর্ডিং করতে গিয়ে দেখুন, আমরা কিন্তু বাচ্চার সিমটমগুলো সব নিচ্ছি, বা বয়স্কদের সিমটম নিচ্ছি, তার জীবন শৈলীটাকে আমরা দেখছি না। একটা বাচ্চার কথা দিয়ে বলি, একটা বাচ্চা শিশুকে এখন 2 বছর কি 3 বছর বয়স থেকে ট্রলি ব্যাগের মতো টানতে থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তার ইচ্ছা অনুসারে নয়, আমার ইচ্ছা অনুসারে আমি পরিচালিত করছি। আমি একটা যন্ত্র তৈরি করবো, যদিও যন্ত্র করা স্বীকার করবো না, মানুষ বলবো আর কি, আমার মানুষ করতে গেলে এরকম টানতে হবে। এই যে একটা বাচ্চা সাপ্রেশন হতে হতে, আপনারা দেখুন মেডিসিন পত্রিকা দেখতে পাচ্ছেন তো, বিভিন্ন মেডিসিনের সাপ্রেশন অফ ইমোশনের কথাগুলো বলা হচ্ছে তো। ফলে এই যে সাপ্রেশন গুলো যে আমরা করছি, শুধুমাত্র ওষুধ দিয়ে সাপ্রেশন করে না, আমরাও কম বদমাইশ নয়, আমরা জন্ম দিয়েছি আমার সন্তানকে, সেই জন্য আমার সন্তান আমার সবকিছু মেনে চলতে বাধ্য। কিন্তু হোমিওপ্যাথি তা তো বলে না।
হোমিওপ্যাথি বলে প্রত্যেকটা মানুষ আলাদা, তার অ্যাকশন রিয়াকশন সেটা আপনাদের বংশগতি থেকেই তারা আসবে। এবং আমরা খুব সৌভাগ্যবান যে বংশগতিকে কাজে লাগিয়ে আমরা চিকিৎসা করার সৌভাগ্য অর্জন করেছি হ্যানিম্যানের শিক্ষায়, যেটা আর কোনো প্যাথি করতে পারেননি। সেইটা নিয়ে বংশগতি নিয়ে তাদের বিভিন্ন আলোচনা আছে, পাতার পর পাতা, হাজার হাজার পাতা আছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে তাকে প্রয়োগ করার তাদের ক্ষমতা নেই। সেদিক থেকে আমরা অনেক ভাগ্যবান। এই যে যেমন ধরুন আমরা সূক্ষ্মতার দিক দিয়ে যদি আসি, আমরা তো টিউমার তো প্রত্যেকে কেউ না কেউ সারিয়েছি। টিউমার যেটা আমরা সারাচ্ছি সেখানে জেনেটিক জায়গায় যদি সেটা ওষুধ, সূক্ষ্ম ওষুধ যদি অ্যাটাক না করতে পারে, টিউমারটা সারবে কেন? টিউমার বলুন, আচিল বলুন, পারেনি অনেক আছে আমাদের যেগুলো পেরেছি। ফলে আমাদের ওষুধের এই জায়গাটা আছে যে জায়গাটাকে আমরা ব্যবহার করতে পারছি না। এবং আমাদের মূল ব্যাপারটা হচ্ছে আমরা হোমিওপ্যাথিকে প্রপার হতে ব্যবহার করতে পারছি না। এবং দেখুন একটা ফাঁদও পাতা আছে, আমরা এভিডেন্স বেস কেসগুলো যেগুলো বলছি, আমরা এই এভিডেন্স বেস কেসের এগেনস্টে কিন্তু আমি প্রচন্ডভাবে এগেনস্ট, এটা একটা ফাঁদ বলে মনে করি আমি। আপনি একটা এভিডেন্স বেস করলে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার, আমার একটা মনে আছে পলিপের কেস, আমি বিশাল নাম করে ফেলেছিলাম, বাট সবে পাস করে বেরিয়েছি তো কি আনন্দ, কি সারিয়েছি রে ভাই। পরে যখন কেসি দাসের কাছে বগা খেলাম তখনও আমার চৈতন্য হয় না, আমি মনে করলাম যে স্যার আমাকে এরকম ভাবে বকলেন, স্যার বোধহয় ঠিক জাজমেন্ট করলেন না আমার মধ্যে, এরকম আমার মনে হয়েছিল। অল্প জ্ঞানে যা হয় আর। তো পেশেন্টের পলিপটা আমি সারিয়ে দিয়েছিলাম 1 মাসের মধ্যে, তিনি ঘুমোতে পারতেন এই পলিপের জন্য, অপারেশনকে মারাত্মক ভয় পান, সেরে গেল। তার 3 মাস পর থেকে তার ঘুমের ডিস্টার্বেন্স শুরু হলো, আদার্স ডিস্টার্বেন্স শুরু হলো, যাকে পরবর্তী 1 বছরে আমি তাকে কিচ্ছু করতে পারি। দিস ইজ ফ্যাক্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি এভিডেন্স বেস কেস হিসেবে যখনই আমি ওটা শো করবো যে দেখো পলিপ আমি এটা সারিয়ে দিচ্ছি, পলিপ এই ছিল, এই ছবি, এই দেখো পলিপ ফিরেছে, দেখো ছবি, এই আমি সারিয়ে দিলাম, এবং সেটা আমি এস্টাবলিশ করলাম, বা কোনো আমি আমার যে সোর্স থাকে আমি কোনো একটা জার্নালে পাবলিশ করলাম, ইন্টারন্যাশনাল জার্নালে, আমি একজন স্বনামধন্য চিকিৎসক হয়ে গেলাম। কিন্তু বাস্তবতাটা কি পরবর্তী ওটা কি আমরা বলবো যে তার ঘুমটা আমি নষ্ট করে দিচ্ছি, সেন্টারটার 12টা বাজিয়ে দিয়েছি? সেটা তো আমরা বলবো না। এবার এইখানে ফাঁদটা নেই, ফাঁদটা অন্য জায়গায়। এবং এইভাবে যদি আমরা এভিডেন্স দিতে থাকি, একটা সময় তারা খুব বিরক্ত হয়ে যাবে, আরে এদের তো থামানো যাচ্ছে না, হোমিওপ্যাথিকে থামানো যাচ্ছে না, তাহলে এদের আটকাতে হবে। আর ঠিক আছে, তুমি পলিপ সারিয়েছো, এই ওষুধ দিয়ে সারিয়েছো, ঠিক আছে আমরা 100টা পলিপের পেশেন্ট দিচ্ছি, তুমি এই ওষুধ দিয়ে দেখাও কটা সারে। এবার আপনি ফাঁদে পড়ে যাবেন। তার ইট ইজ বেটার কারো সমালোচনা না করে আত্মসমালোচনা করুন। আমরা এমনভাবে হোমিওপ্যাথি করব বা চেষ্টা করব, জ্ঞান তো এইভাবে চেষ্টা করব, আমাদের কাছে রোগী আসতে বাধ্য হবে। সেরকম হলে পরে কি হবে, রোগীর সংখ্যা যদি আমাদের যদি গ্রহণ করে, অন্যদের যদি বর্জন করে, সরকার বাধ্য হবে আইন পাল্টাতে। তার জন্য আমাদের অন্য কিছু দরকার নেই। তো যদিও এভিডেন্স বেস কেসটা চালিয়ে যেতে হবে, কারণ এটা একটু খোঁচাটা দরকার আছে, এটা নেই তা নয়, কিন্তু এটা থেকে আত্মহারা হওয়ার মতন কিছু নেই। এবার আসা যাক এই যে প্যালিয়েশন সাপ্রেশন, এই যে আমি সাপ্রেশন নিয়ে আলোচনা করতে চাইছি। তো সাপ্রেশন কেন হয়? একটা বলছি ন্যাচারাল সাপ্রেশন বলেছি, একটা ওষুধ জনিত সাপ্রেশন বলছি, একটা লাইফস্টাইল থেকে সাপ্রেশন, যেটা আজকাল লাইফস্টাইল ডিজিজ বলে অভিহিত করা হচ্ছে। লাইফস্টাইল ডিজিজ সম্পর্কে হ্যানিম্যান বহু আগে বলে গেছে, পড়ুন আপনি, রিচার্ড হেলে পড়ুন, দেখতে পাবেন। আমরা আমাদের ভাবি না, আমরা মর্যাদা দিতে জানি না। তো ফলে ব্যাপার হচ্ছে যে লাইফস্টাইল, যে এই লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। এই লাইফস্টাইলে দেখুন আমাদের, যেমন ধরুন আমি একটা ঘটনা আপনাকে বলি, একটা জ্বরের পেশেন্ট, একটা বাচ্চার জ্বরের পেশেন্ট বলছি, এই জ্বরের পেশেন্টটাকে প্রায় মাসখানেক ধরে কোনো ডাক্তার তার জ্বর কমাতে পারছে না, অ্যান্টিবায়োটিক্স দিয়েও 100-র নিচে নামাতে পারছে না। দিস ইজ ফ্যাক্ট। যাই হোক, শেষ পর্যন্ত আমার কাছে টেনে নিয়ে এসছে। আমি বললাম কি ব্যাপার, এবং তার যেটুকু যা যা টেস্ট করেছে সেখানে বিশেষ কিছুই পাওয়া যাচ্ছে না, নাথিং এলস। এবং ওরা যদি ওই ডকুমেন্টস গুলো না পায়, ওদের তো একটা স্বভাব হচ্ছে কি ইন্টেরিয়ারে রোগটা কোথায় লুকিয়ে আছে, টোলেকোজাম যেটা হ্যানিম্যান বলেছেন, সেটা খুঁজে বার করো। খুঁজে বার করার উদ্দেশ্য কিওর নয়, আরোগ্য নয়, জাস্ট তাকে সাময়িকভাবে রিলিফ দাও, অথবা তার ফোকাসটাকে ঘুরিয়ে দাও। ফোকাসটা ঘুরিয়ে দিলে পরে সে কিন্তু ওইটা চলে যাবে, অন্য রোগ আসবে, সেটা পরে দেখা যাবে। মানে এই যে ব্যাপারটা, এই যে চিকিৎসাটা যেটা, এটা করতে পারছে না। এবার আমি বুঝতে পারছি না যে বাচ্চাটা কেন জ্বর আসছে। আমি ওই
হিস্ট্রি নিতে 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 দেখা গেল কি যে সে ক্লাসে সে অঙ্ক পারেনি, তাকে নীল ডাউন করে বাইরে দাঁড় করে দিয়েছিল বাচ্চাটাকে। সেইটা সে বাড়িতে বলেনি, বাড়িতে বলেনি। দেখুন তাহলে এই যে তার অপমান বোধ, একটা বাচ্চা শিশু, পাখা টাকার ঘুরছে বন্ধ করুন। এই যে অপমান বোধ, এই অপমান বোধ সে কি করেছে, আবার কাউকে বলে নাই, বাড়িতেও কাউকে বলে নাই। তারপর তো অসুস্থ হয়ে গেছে। কেন্টের পিকচার পড়ুন, স্ট্যাপিসাইক্লিয়া, দেখুন সেখানে, এখানেও কিন্তু অ্যাঙ্গার সাপ্রেসড হচ্ছে। অ্যাঙ্গার সাপ্রেস না হলে এটা ডিজিজ তৈরি হবে না। এক্সাইটিং কজ আমরা যেটা বলি, যেটা অ্যাকচুয়ালি এটা তো সাপ্রেশন হচ্ছে এখানে। সাপ্রেশন হওয়ার জন্য সেটা হয়েছে এবং তাকে স্ট্যাপিসাইক্লিয়া দিতে জ্বরটা কয়েক ঘন্টার মধ্যে চলে গেল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে তার হিস্ট্রিটা আমি নিলাম, এই যে হিস্ট্রিটা নিলাম, এটাকে বলে সাকসেশন অফ অর্ডার। এই সাকসেশন অফ অর্ডার কিন্তু খুব ছোট জিনিস নয়। কেন কিন্তু ন্যাট্রামিউরের সাকসেশন অফ অর্ডার নিয়ে বলেছেন প্রত্যেক মেডিসিনের তার নিজস্ব সাকসেশন ইন অর্ডার আছে, যেটাকে আমাদের বার করতে হবে বা খুঁজে নিতে হবে। সেটি না করলে শুধু সিমটম দিয়ে সাকসেশন অফ অর্ডার, পেস অ্যান্ড ইন্টেন্সিটি, এই তিনটে যদি ঠিক ঠিক না মেলে, সিমটম যতই আপনার থাকুক, হয় প্যালিয়েশন হবে না সাপ্রেশন হবে, সারবে না। তাহলে আমরা কিন্তু এই জায়গাটা কজন ওয়াকিবহল? কেন কিন্তু ন্যাট্রামিউরে বিস্তারিতভাবে বলেছেন, আরো অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তিনি বলেছেন। এই সাকসেশন অর্ডারটা আমাদের কিন্তু খুব ভালো করে বোঝা দরকার। সাকসেশন অর্ডারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কি বুঝতে পারবো, একটু একটু দেখে নিই, একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে সাকসেশন অর্ডারটা কি, তার ওই জ্বরটা এলো কখন থেকে, কোন ঘটনার পর থেকে, এটা এক্সাইটিং কজও বটে। ওইটার সঙ্গে রিলেট করে, এবার তার সঙ্গে কাউকে বলে নাই, এইটা করা হয়েছে, করার পর তার বাবা মায়ের সেন্সিটিভনেস গুলো দেখা যাচ্ছে, তার বাবা মা এক্সট্রিমলি সেন্সিটিভ, এই জায়গাগুলো আমরা দেখেছি। আমি শুধু এইটুকু দেখে দেইনি তাকে। এইগুলো দেখার পর তার বাবা মায়ের খুব এরকম একটা ব্যাপার আছে, মানে খুব টাচি আর কি। ফলে আমি এই সব কিছু নিয়েই তাকে ওটা ভেবে দিয়েছি। এবার সাকসেস অর্ডারের ক্ষেত্রে যেমন ধরুন, একটা সোজা উদাহরণ আপনাদের আমরা দিচ্ছি, যেটা ধরুন আপনি একটা পেশেন্টকে, আপনি তার ঠাকুরদার পেলেন, ক্যান্সার পেলেন, আপনি লিখে রাখলেন সিএ অফ লাং লিখে রাখলেন। আপনি কি তাকে জিজ্ঞেস করেছেন রাইট না লেফট, বা রাইট থেকে লেফটে গেছে কিনা? এরকম কোনো ইতিহাস না জিজ্ঞেস করি না আমরা। আমরা ওটা হলে পরে পেয়ে গেছি, একটা ছুকছুক করে কি করে কার্সিনোসিন দেওয়া যাবে, তাই কি এটাই কি হোমিওপ্যাথি? তা তো নয়। ওটা নিলাম, ওটা ঠাকুরদার পেলাম, খুব ভালো কথা। এবার তার বাবার মধ্যে আমি কি পাচ্ছি, বাবার মধ্যে কি পাচ্ছি না, বাবা এমনি খুব ভালো মানুষ, মারতে শুরু করলে পরে উনি বলছেন যে আমার একটু ফাটিয়ে রক্ত নেওয়ার করতে হলে আমার যেন শান্তি হয় না। ওই রকম একটা ভদ্র মানুষ মারতে শুরু করে তার বাচ্চাকেও ছাড়ে না, স্কুলের মাস্টার। এটা এটা নিয়ে তার এগেনস্টে অনেক কমপ্লেন ঝামেলা হয়ে গেছে। সে ওইটাকে আবার ওই রাগটা যদি দমন করে, সে মারতে পারলো না, শেষে অসুস্থ হয়ে পড়ে। এখানে অ্যাঙ্গার সাপ্রেশন হচ্ছে, যাকে তার চিকিৎসা কি করি সেটা আর বলতে চাইছি না। এই যে এই যে মারতে গেলে এই যে নিষ্ঠুরতা, এই যে নিষ্ঠুরতা, বর্তমানে আমি কি পেলাম, এই যাকে আমি দেখছি তার মধ্যে কি পেলাম, তার রাগটা তার চট করে উঠে যায়। উঠে গেলে তখন কি করে, সে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। আমরা থ্রোয়িং থিংস এটা ধরছি, হ্যাঁ সিমটম ধরতেই পারি, বাট সাকসেশন আরো সিমটম নিতে হবে। সেটা এখানে তার টেস্টিং এর ক্লাস নয়। এটা সাকসেশন অফ অর্ডারটা কি, আমি তার জিজ্ঞেস করলাম ঠাকুরদার যে ধরা পড়েছিল, কোন কালে ধরা পড়েছিল? না তখন তো একদম সেই ভরা গ্রীষ্ম, ওরে বাবা কি গরম। এটা একটা হলো।
তা ধরা পড়ার কতদিন পরে তিনি না ওনার তো সারকোমা হয়েছিল, উনি ওই ধরুন কত হবে 30-35 দিনের মধ্যে একদম ডাক্তার বলে দিল কিছু করার নেই, বাড়িতে নিয়ে যান। কারণ অলরেডি তার আগে হেলথ অলরেডি ভেঙে গেছে, দ্রুত গতিতে হেলথ ভেঙে গেছে, দ্রুত গতিতে হেলথ ভেঙে গেছে, এই কথাটা বলছে পেশেন্টের। আমরা কিন্তু এই জায়গাগুলো নেবো তো, এইটাই তো আমার সারকোমা, আমরা যদি জানি সারকোমার ক্ষেত্রে কি হয়, তার মোটামুটি একটা অ্যাভারেজ ইয়ে আছে। প্র্যাকটিস মেডিসিনের সবকিছু ভুল নেই, এটা খুব বাজে ধারণা আমাদের। সেটাও তো রোগীর গল্প, সেই গল্পটা আমাদের পছন্দ হলো না সেটা অন্য কথা, কিন্তু ব্যাপার হচ্ছে তার মধ্যেও তো মানুষটা আছে, ওই গল্পের মধ্যে মানুষটা লুকিয়ে আছে, ওর মধ্যে কিছু বৈশিষ্ট্য লুকিয়ে আছে, সেই বৈশিষ্ট্যটার সঙ্গে আমাকে রিলেট করতে হবে। এইবার তাহলে পেশেন্টের এই অবস্থাটা দেখলাম। এইবার এইবার তাহলে দেখুন এখানে কি ঘটনাটা ঘটলো। আমি একটু নিচ থেকে উপর থেকে উঠি, এটা বোঝার সুবিধার জন্য। এই যে মানুষটাকে দেখছি সে কি করছে, রেগে গেলে দুম করে জিনিসটা ছুঁড়ে ফেলে দেয়। আমরা লিখছি থ্রোয়িং থিংস অ্যাওয়ে, এটা লিখলাম। হ্যাঁ সিমটম একটা হলো বটে, হলো না কে বলেছে, অবশ্যই হয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাটার? দ্য পেশেন্ট ইজ ইম্পালসিভ এর নেচার। ইম্পালসিভের বৈশিষ্ট্যটা কি? কেন্ট একটা জায়গায় দারুণ কথা বলেছেন সিকনেসে, যেটা তোমার মনে আছে তোমার রোগেও সেটা আছে। এটা তো ট্যালি করতে হবে, দ্যাট ইজ দ্য সাকসেশন অফ অর্ডার। এবং তার মানে কি আপনার বডি বলুন মন বলুন সবকিছু বোধহয় ট্যালি করতে হবে, ট্যালি না করতে পারলে আপনি কিছু করতে পারবেন না, সারাতে পারবেন না। এইবার তাহলে কি হলো, এই যে ইয়েটা, এই যে ইম্পালসিভ এর নেচার, হোয়াট ইজ ইম্পালসিভ? ইম্পালসিভনেস হচ্ছে সোরা সিপিলিটি কম্বিনেশন। সোরা হচ্ছে কি সেন্সিটাইজিজম, যে চট করে রিসিভ করবে, রিসিভ করার পর অ্যাকশনটা কি দেবে? ইম্পালসিভ, দুম করে দেবে, দুম করে দেবে। এই যে দুম করে দেবে, যে এই যে ব্যাপারটা, যেটা সিপিলিটিক পেশেন্টের মধ্যে এই ব্যাপারটা থাকে তো, দ্যাট ইজ, এইটা হচ্ছে তার, যাকে দেখছি তার বাবার কি ছিল না, দুম করে রাগ উঠে যায়, মেরে ফাটিয়ে না দিতে বললে, রক্ত না দেখতে বলে, এই নিষ্ঠুরতা, এই যে দুম করে রাগ উঠে যায়। এখানেও দেখুন দুম, দ্যাট ইজ অলসো ইম্পালসিভ ইন নেচার। হোয়ারাস ঠাকুরদার ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় না মেন্টাল স্টেট। আমি তো মেন্টাল স্টেট গুলো নেই, আমি ওই রোগের নামের থেকে মেন্টাল স্টেটে গুরুত্ব দেই বেশি। আর যদি অর্ডারটা পেয়ে যাই তাহলে আমার পোয়া বারো। এইবার হচ্ছে কি, ওইখান থেকে কি হচ্ছে, ওই যে দুম করে চলে গেল, খুব দ্রুত গতিতে চলে গেল, দ্যাট ইজ অলসো নেচার অফ ইম্পালসিভনেস। এবার তার যদি মেন্টাল পিকচারটা যদি পান তাহলে আরো ভালো হয়, না পেলেও অসুবিধা কিছু নেই। তাহলে এই যে তিনটে প্রজন্মকে আমি ট্যালি করে আমি যে এখানে আসলাম, দ্যাট ইজ দি সাকসেশন অর্ডার। তাই এখানে ইম্পালসিভনেস এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইখান থেকে আমি একটা রিলেট করলাম, এরকম ভাবে আমি যদি প্রত্যেকটা কেসে যদি রিলেট করতে পারি, রিলেট করতে পারলে কিন্তু আমরা কিন্তু অনেক প্রেসক্রিপশনের ক্ষেত্রে আমরা অনেক বেনিফিট পাবো। কিরকম বেনিফিট পাবো না, এখানে তাহলে কোন ওষুধটা বেশি গুরুত্বপূর্ণ। এইবার এইটা গেল, আমি আর দুটো বলে দিই, নাহলে আমি সাকসেস নিয়ে বলতে গেলে আমি অনেক উদাহরণ দিতে পারি, সেখানে যাচ্ছি না, জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দ্যাট ইজ স্পেস। স্পেসের কথাটা কিন্তু আমি বলে দিয়েছি, স্পেসের কথাটা অ্যাকচুয়ালি বলা হয়ে গেছে। কিরকম ভাবে বলা হয়ে গেছে না, দেখুন স্পেস মানে কোন গতিতে কাজ করছে। এই যে গতিটা, আপনি যেমন ধরুন, আমি একটা আপনাকে সোজা উদাহরণ দিচ্ছি, স্ট্যাপিসেগ্রি আর ন্যাট্রামিউ, যারা খুব রেপার্টারি ভালোবাসেন, আর এখন বর্তমান যুগে তো ওয়ার্ল্ড ওয়াইড রেপার্টারিকে খাওয়ানো হচ্ছে, রেপার্টারি জানলে সব হয়ে যাবে, তাই কি? মেথমেটিক্যালকে বাদ দিয়ে আপনি কি করে রেপার্টারি করবেন? আপনি ফিলোসফিকে বাদ দিয়ে করবেন কি করে? দেখুন আপনি অপমানজনিত আঘাত, সেখানে আপনি কি পাচ্ছেন, সেখানে স্ট্যাপিসেগ্রি আর ন্যাট্রামিউর দুটোরই দেখুন গ্রেড 1। এই যে গ্রেডেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রেডেশনটা কিন্তু কি কি বোঝাচ্ছে? এটা একটু কেন্টের পড়ুন, ভ্যালু অফ সিমটম পড়ুন, সেখানে কি বলছে, ফার্স্ট গ্রেড কোনটা, যে যে ড্রাগ প্রুভিংটা কি হয়েছে, একটা ড্রাগ প্রুভিং করে আমি পেয়েছি, মোস্ট অফ দ্য প্রুভারের মধ্যে যেটা পাওয়া গেছে এটা হচ্ছে, রি ড্রাগ প্রুভিংও হয়েছে, সেটা দুটো ভাবেই হয়েছে, সেখানেও মোস্ট অফ দ্য প্রুভারের মধ্যে পাওয়া গেছে
আর ক্লিনিক্যালি সেটা প্রুভড হয়েছে। এই তিনটে ক্যারাম একসঙ্গে মিললে, ক্রাইটেরিয়া মিললে তখন তাকে ফার্স্ট গ্রেড বলবো। তাহলে এই যে গ্রেডেশনটা আমরা যেটা দেখছি, এটা মূলত কিন্তু সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব তো হোমিওপ্যাথির মূল বিষয় নয়, যদিও র্যাঙ্ক কথাটা এখানে খুব উপযুক্ত কথা, যেটা বৈনিক হোসেন বলেছিলেন। যদিও কেন্ট কিন্তু গ্রেড বললেও র্যাঙ্কে ইন্ডিকেট করতে চেয়েছেন, কিন্তু পুরোটা করা হয়নি। কেন্টের দেখুন গন্ডগোলটা কোথায় দেখুন, আপনি পড়ে দেখুন, এই ক্যান্সারাস অ্যাফেকশন দেখুন, ক্যান্সারাস অ্যাফেকশনে দেখবেন বহু ড্রাগ দেওয়া হয়েছে। আমরা কি ক্যান্সার পর্যন্ত প্রুভিং করি? এখানে কেন্টের ব্যাখ্যা নেই। ওখানে গ্রেডেশন দিচ্ছে, আমরা ক্যান্সারে ঢুকিয়ে ফেলে যে ওষুধটা দিচ্ছি সেখানেও দেখতে চাই যে ওটার সঙ্গে মিলল কি। ওই পর্যন্ত প্রুভিংই করা হয় না, তাহলে আমরা এটা তো, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কেউ যদি আমাকে দিতে পারে আমি সারা জীবন কৃতজ্ঞতার আছি। কেন্টের এই জায়গাটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। আমরা কিন্তু কখনো ব্যক্তির দাসত্ব করব না, আমরা যুক্তিবাদী হব, রেশনাল আর্ট। তো এটা কেন্টের সমালোচনা করার উদ্দেশ্য নয়, কারণ কেন্টকে বাদ দিয়ে আমি কিছু করতে পারবো না, কিন্তু এই জায়গাটা আমি ধরে দিলাম যে আমরা গন্ডগোল গুলো কি করি। আমার তো মনে আছে আমি নাচ ভূমিকা দিয়ে একটা সারিয়েছিলাম, টাইফয়েডের কেস সারিয়েছিলাম। আমি স্যারকে বললাম, স্যার মেটিয়া, তখন ওই কেন্টের স্যার ওখানে নাচ ভূমিকা নেই, সারলো কি করে? বললো না স্যার ওটা জুড়ে দিবি, ক্লিনিক্যালি ঠিক আছে। ফলে ব্যাপারটা হচ্ছে যে ওই রোগের ইয়েতে থাকলো কি থাকলো না সেটা পরে কথা, থাকলে ভালো, অসুবিধা কিছু নেই। তাহলে পেস একটু আলাদা জায়গায় চলে গেছি। হ্যাঁ, তাহলে এই যে গতির যে ব্যাপারটা, যেটা এখানেও আমরা কিন্তু দেখবো দুটোর মধ্যে পার্থক্য আছে। ন্যাট্রামিউরে কিন্তু স্লো, এই যে অপমানিত হলো তার স্লোলি গিয়ে একটা সময় গিয়ে তার সিমটম তৈরি হবে ন্যাট্রামের, কিন্তু স্ট্যাফিসাইক্লিয়ার কিন্তু স্লোলি হবে না, ওটা খুব দ্রুত হবে। এই যে পার্থক্য, গ্রেডেশন এক, সিমটম এক, কিন্তু এই যে পেস, এই পেসটা যদি না মেলে তাহলে সত্যি সত্যি সিমিলিমাম হলো না? তো বোঝা গেছে ব্যাপারটা, কোন জায়গাটা কেন্ট আমাদের সাজেশনটা দিয়েছেন। এটা হলো একটা ব্যাপার। যেমন ধরুন আপনি রাস্ট্রাক্স আর বায়োনিয়া, অনেক সিমটম দেখবেন অনেক সময় মিলে যাচ্ছে, কিন্তু গতিটা কি? রাস্ট্রাক্সের গতিটা দ্রুত, বায়োনিয়ার গতিটা স্লো। এইখান থেকে তো হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার বায়োনিয়ার সঙ্গে যখন জেলসিমামের যখন আপনি তুলনা করবেন তখন দেখবেন গতিটা আরো স্লো। সিমটম মিলতেই পারে, অনেক সময় সিমটম মিলে যায়, সবসময় সিমটম তো সব দিতে পারে, পেশেন্ট তো কিছু সিমটম দেয়, অনেক সিমটম দিতে পারে না। এই যে গতিটা দেখবেন, তখন গতিটা কাজে লাগবে, কোন গতিতে সেটা অ্যাটাক করেছে। এই যে ব্যাপারগুলো, এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, এইগুলো কিন্তু প্রত্যেকটা ড্রাগের, এগুলো আপনাকে বুঝবার চেষ্টা করতে হবে। ইট ইজ নট, এটা খুব সহজ বিষয় নয়, এটা অত্যন্ত কঠিন বিষয়। আমরা সিমটমটাকে পড়ার চেষ্টা করি, সিমটম রেপার্টারি দেখে সেই সিমটম আন্ডারে কোন কোন ওষুধ আছে সেটা জানার চেষ্টা করি। কথা হচ্ছে যে এই জায়গাটাকে আমরা স্টাডি করি না। অথচ দেখুন আমি যে জায়গাটা বলছি, আপনারা ভাবুন, আমি বলছি না যে আমার কথা শুনে চলতে হবে। কেন্টের ন্যাট্রামিউর পড়ুন, ওখানে পরিষ্কার বলে দিয়েছেন সিমটম মিললেও সারবে না। এবং আমি এরকম ধাক্কা জীবনে প্রচুর খেয়েছি, সোজা কথায় ধাক্কা খেয়ে শিখেছি, মানে আমার বুদ্ধির জন্য শিখিনি, ধাক্কা খেলে তো বোকাও শেখে। তো ফলে আমরা এটা শিখেছি। এরপরে কি আসছে, ইন্টেন্সিটি অফ দ্য সিমটম। এই ইন্টেন্সিটিটাও একটা ফ্যাক্টর। ইন্টেন্সিটি একটা ফ্যাক্টর মানে এই যে সিমটমটা যেটা খুব কতটা জোরে হয়েছে, কতটা তীব্র আকারে হয়েছে, এইটা তো আমাকে বুঝতে হবে। আপনি ধরুন আর্সেনিক আর অ্যাকোনাইট ধরুন, দুটোরই ফাইট আফটার। অ্যাকোনাইটের পেসটা বেশি, তার তুলনায় আর্সেনিকের পেস কম, মানে গতিটা কম তুলনামূলকভাবে। একটা ব্যাপার হচ্ছে কি, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি অবশ্যই কিন্তু অ্যাকোনাইটের বেশি। ফলে এই যে ড্রাগ যখন আপনি চয়েস করবেন
তখন কিন্তু এই জায়গাটা দেখতে হবে। এবং এই যে এই ঘটনাগুলো কেন হয়, তার মধ্যে মায়োজেমেটিক ফ্যাক্টরগুলো কিভাবে জড়িয়ে আছে, এই জায়গাগুলো আমরা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু পেশেন্টের সর্বনাশটি করে ছাড়বো। তাহলে এইখান থেকে এই যে মূল ব্যাপার, এইখান থেকে আমরা একটা পেলাম। এবার তাহলে কি যে সাপ্রেশন, এই যে প্যালিয়েশনটা কি, প্যালিয়েশনটা হচ্ছে কি, আমি ছোট্ট করে বলছি, পরে এগুলো যাবো আমি ডিটেলস। প্যালিয়েশনটা হচ্ছে কি না, সেখানে পার্টিকুলার কিছু বাছাই করা সিমটম, যেখানে আমরা সেটাকে সাময়িকভাবে রিলিফ দেওয়ার চেষ্টা করবো। যেমন ধরুন একটা ক্যান্সারের শেষ স্টেজ হয়ে গেছে, তো সেখানে আপনাকে তো সেটাই করতে হবে, এটা ছাড়া তো উপায় কিছু নেই। তো ফলে ব্যাপার হচ্ছে যে কিওরের সঙ্গে প্যালিয়েশনের একটা সম্পর্ক আছে। ব্যাপার কিওর প্যালিয়েশন একই পদ্ধতিতে করা হয়। সোজা কথায় একটা সিমিলিমাম মেডিসিন সেখানে চয়েস করে করা হয়। এবার আসা যাক একটু এমব্রায়োলজিতে চলে যাই। আমি আমার একটা এই ছোট্ট কেসকে খুব ছোট্ট করে আমি রিপ্রেজেন্ট করছি, করে আমি আজকে আমি এন্ড করে দেবো। সেটা কি হচ্ছে না, একটা পেশেন্ট 80 বছর বয়স হয়। এটা কি পাঠিয়েছে, এটা কি দীপেনই পাঠিয়েছিল নাকি মনে নেই, মনে হচ্ছে দীপেন পাঠিয়েছে খুব সম্ভব। তা এই যে কেসটা, যেটা এই কেসটার হিস্ট্রি নিয়ে আমি কি দেখতে পাচ্ছি, তার বাপ ঠাকুরদা থেকে সিপিলিটিক স্টিগমা এবং ডালনেস, তাদের মধ্যে প্রচন্ড ডালনেস। এবং রোগীটার মূল বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, তার হার্ট ব্লক হয়েছে এবং দুটো কোরোনারি আর্টারি ব্লকড হয়ে আছে। এবং ওরা বলেছে যে 15 থেকে 20 দিনের মধ্যে যদি অপারেশন না করায় পেশেন্ট মারা যাবে। আমার সামনে বসে কথা বলতে পারছে, হাঁটতে পারে না পর্যন্ত ভালোভাবে, কোনো রকমের ধরে ধরে তুলে নিয়ে যাচ্ছে এরকম একটা পেশেন্ট, এখন কিন্তু হাঁটছে। এবার তার পেন হচ্ছে তো, তার পেন আছে, এটা জানেন যারা এখানে। ধরুন এই প্র্যাকটিস অফ মেডিসিনের যদি নলেজটা না থাকে, আপনি তো পেশেন্টটাকে মেরে ফেলবেন, এটা তো আপনাকে বুঝতে হবে। ফলে এখানে একটু এই নলেজটা আমাদের মিনিমাম থাকা উচিত, ম্যাক্সিমাম থাকলে আপত্তি কিছু নেই। এই যে পেশেন্টটা, যেটা এই পেশেন্টটা হিস্ট্রি যেটা আছে, রিপিটেড ইনজুরি আছে, উনি একটু বেপরোয়া টাইপের লোক, দুমদাম কাজ করে। সিভিলিটি স্টিগমাটা যে বংশ পরম্পরা পেয়েছি, এটা তো আমি পেয়েছি, দুমদাম কাজ করেন, যার জন্য ওনার চোটটা লাগে বেশি। এই কাজের নেচারটা দেখুন, এখানে ইম্পালসিভ নেচারটাকে কিন্তু আমি নজরে করেছি। এইবার হচ্ছে যে কেস টেকিংটা আমি আছে আমার নিচেই আছে, আমি সেটা ইচ্ছা করে বলিনি, কারণ আজকে কেসের ক্লাস নয়। এইবার কি হলো, ভদ্রলোকের চেস্ট ইঞ্জুরি কয়েকটা লেগেছে। এইবার ব্যাপার, চেস্ট ইঞ্জুরি হলে পরে আমাদের তো বইয়ে বলাই আছে যে রুটা দেয়া যেতে পারে না। এটা উনি আনেন, এটা মানে শ্যামলবাবু এনেছেন, এটা দীপেন না, এটা শ্যামলবাবুর কেস। এবার আমি তো শুধু ওই একটা ইয়ে থেকে, ইঞ্জুরি থেকে, সিভিলিটি স্টিগমা থেকে শুধুমাত্র রুটটা তো দিতে পারি না। এবার একটু ক্লারিফিকেশন করা যায়। ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের যে টিবি যেটা হয়, টিবি হচ্ছে মূলত সোরা সিভিলিটি কম্বিনেশন, কোনো কোনো ক্ষেত্রে সাইকোসিস তার সঙ্গে থাকে, সেটা কেন্টের বই দেখতে পাবো, এটা রেপার্টারিতে দেখতে পাবো। সোরা সিভিলিটি কম্বিনেশন, এই যে ব্যাপার হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, এই যে দুটো কোরোনারি আর্টারি যে এফেক্ট ব্লকড হয়ে গেছে, হ্যাঁ, এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, ইট ইজ অলসো সিভিলিটিক ইন নেচার। তাহলে মেটিয়ামেটিকায় আমরা কি পাচ্ছি, রুটার ক্ষেত্রে পাচ্ছি যে যেখানে আঘাতজনিত কারণে যার টিবি যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রুটার কথা ভাবতে পারি। এখানে টিবি তার হয় নাই, এখানে মায়াজম আমাকে হেল্প করছে। কিভাবে হেল্প করছে না, এটা এমনি সিভিলিটি স্টিগমা এটা। এইবার আসা যাক এমব্রায়োলজিতে একটু ঢুকে যাই আমরা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপার। আমাদের এমব্রায়োলজি জানা খুব দরকার, যদিও এখন আমি ভুলে গেছি। আমি অপেক্ষা আছি কবে পড়াবেন নীলকমল স্যার, আমি শিখে নেবো সুযোগে, ফাঁকিবাজ লোক তো, স্যারের কাছে শিখে নেবো। সেটা হচ্ছে কি, 3টে লেয়ার আছে ওখানে।
একটা যে বাইরে যেটা আছে একটোডার্মাল আছে, মধ্যিখানে যেটা আছে মেসোডার্মাল আছে, আর বাইরে ভেতরে একদম আছে ইন্টিরিয়ার যেটা আছে ওটা হচ্ছে এন্টোডার্মাল। এখন এই মেসোডার্মাল যেটা আছে, এই মেসোডার্মাল যেটা আছে এইটা কিন্তু সিফিলিস স্টিগমাকে, সিফিলিস এখানে বেশি প্রবণ, মেসোডার্মাল কোষকে সিফিলিস বেশি আক্রমণ করে, মানে প্রবণতা আছে, এটা একটা প্রবণতা থাকে, এক একটা মায়োজোমের একটা প্রবণতা থাকে। তার মানে এই নয় যে অন্য মায়োজোম সেখানে যেতে পারবে না, এটা ভুল ধারণা। কিন্তু সিফিলিসের ওখানে আক্রমণ করা প্রবণতাটা বেশি আছে, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার বলুন, হ্যাঁ, বা এই সিফিলিস, এই যে ধরুন আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিন্তু সিফিলিসের প্রাধান্য মারাত্মক বেশি। আপনি দেখেন না, দুম করে স্ট্রোক হয়ে মরে গেল, ওখানে সাইকোটিক অ্যাটাকও হতে পারে। আমার একজন খুব গুরুজনের, আমি নামটা এখন বলতে চাইছি না, গুরুজনের সেই অ্যাটাকটা হয়েছিল এবং সেটা খুব স্লোলি প্রোগ্রেস করে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এটা যে সাইকোসিসটা ওখানে ছিল বলে আমরা ধরতে পেরেছি। এটা সাধারণত পাওয়া যায় খুব কম, মেনলি দুম, মেনলি দুম। ফলে এই যে সোরাসিবিলি কম্বিনেশন যেটা আমি দেখতে পেলাম এখান থেকে, তাহলে আমি কি করলাম, এই যে আমাকে এমব্রিয়োলজি আমাকে হেল্প করছে যে এখানে সিফিলিটিক স্টিগমা হতে পারে। এবং আজকে অ্যাথারোক্লোসিস এটাও সিফিলিটিক স্টিগমারই একটা অংশ। পেশেন্টটাকে ওষুধ দেওয়ার পর কি হয়েছে, লাস্ট রিপোর্ট যেটা 1 মাস তিনি বেঁচে আছে, 15 দিন পর 20 দিনের মধ্যে মারা যাওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত কোনো খবর আসে নাই। তা পেশেন্টটা কি হয়েছে, তার 20-25 মিনিট পেন হতো, সেই পেনটা হচ্ছে 12 থেকে 15 মিনিটে নেমে এসছে। তিনি হেঁটে হেঁটে যেতে পারছেন, হেঁটে হেঁটে অন্তত ওকে বেশ কিছুটা যেতে পারছেন, তারপরে কষ্ট হচ্ছে, বসে পড়ছে, এরকম একটা ব্যাপার। এবং তার খিদে বেড়েছে, আরো অন্যান্য সব দিক থেকে ইমপ্রুভ করেছে। তাহলে প্রশ্নটা কোথায় হচ্ছে যে আমি এখানে যে ওষুধটা যেটা দিয়েছি এটা কিওর হবে কিনা 80 বছর বয়সে আমি বলতে পারছি না। যদি প্যালিয়েশন হয় তাতে তো আমার কোনো আপত্তি কিছু নেই, কারণ ব্যাপারটা হচ্ছে লক্ষণটা দেখাচ্ছে কিউরেটিভ, আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা তো দেখতে হবে। আমাকে লক্ষণ দেখে কি বুঝবো এই যে ফিজিওলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে, ওই ব্যথা কমে গেছে মানে আমি ওষুধ ঠিক হয়েছে এই কথা আমি বলতে রাজি নই। ফিজিওলজিক্যাল ইমপ্রুভমেন্টে খিদেটা তার বেড়েছে, ঘুমটা তার ভালো হচ্ছে। আগেতে রাত্রিবেলা তোকে বার দিয়ে অ্যাটাক হতো, দিনের মধ্যে কতবার অ্যাটাক হতো ঠিক নেই। তাকে 16টা না 18টা ওষুধ দিয়েছিল। আমি শুধু একমাত্র এখানে আমি স্বীকার করছি ওপেনলি, তাকে আমি সরবিটেট বলে একটা ওষুধ আছে, আমি ওইটা আপনার পকেটে থাকবে, যখন আপনার অ্যাটাক হবে তখন আমি ওটা খাবেন, বাকি সব বন্ধ করে দিন। বলে কিছু হয়ে যাবে না তো, বলে ডাক্তার তো বলে দিচ্ছে 15-20 দিনের মধ্যে মরে যাবে, তাই ওষুধগুলো খরচা করছে না, ওই পয়সাটা বাঁচলে কাজে লাগবে। দেখুন এইখানে আমি এটা সাহায্য নিলাম, এর মানে এই নয় যে আমি হোমিওপ্যাথিকে অবজ্ঞা করলাম, কারণ এই ইমিডিয়েট ওই রকম অবস্থাটা আমাদের এমন কোনো ওষুধ নেই যে ওইরকম হলে পরে দিলে পরেই কমে যাবে, এরকম কথাটা নয়। কিন্তু ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ যদি কনস্টিটিউশনের কাজ করে এটা চলেও যেতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে কি হলো, সেটা আমি এখনই বলতে পারছি না। ফলে বুঝতেই পারছেন যে আমাদের তাহলে প্রতিটা এখানেও সাপ্রেশন ছাড়া এইগুলো তৈরি হয় না, তো তার ওই বংশ হিস্ট্রি থেকে আমি তো বুঝতে পারছি সিফিলিটিস স্টিগমা গুলোকে। যাই হোক, আপাতত সাপ্রেশন নিয়ে আমি একটু বললাম, এর পরবর্তী ক্লাসে আমি সাপ্রেশনের ডিটেলস আলোচনা করার ইচ্ছে আছে, করে শেষ করব। জানি না কি বললাম, আজকে অনেক গুণীজন আছেন, যদি ভুল ত্রুটি থাকে সরাসরি বলবেন, আমি কিছু মনে করব না, কারণ ব্যক্তি বড় নয়, হোমিওপ্যাথি বড়। আজকে যেটুকু ভুল বলবেন কোনো মানুষ যেন ভুল না শিখে যায়, এইটা হচ্ছে আমার নীতি। এইটুকু বলে শেষ করলাম। সকল চিকিৎসক বিন্দু এত কষ্ট করে অপেক্ষা করেছেন, এর জন্য সকলকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনলাম, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের কাছ থেকে, স্যারের অভিজ্ঞতা থেকে, স্যারের অনেকগুলো কেস দিয়ে স্যার বিষয়গুলো আজকে শর্টে কেবল শুরু করলেন। আমরা স্যারকে প্রত্যেক মাসে একদিনের জন্য চাই এবং স্যার ইনশাল্লাহ কথা দিয়েছেন আমাদেরকে একদিন সময় দিবেন। সম্মানিত ডক্টর বৃন্দ, আজকে শ্রদ্ধেয় অমরনাথ স্যার ভ্যালিয়েশন, সাপ্রেশন এই দুইটার উপরে সংক্ষিপ্তভাবে মূল বিষয়গুলো উপস্থাপন করেছেন। স্যার আলোচনা করতে গিয়ে আমাদের এখানে সাকসেশন অফ অর্ডার, ইম্পালসিভনেসের বিষয়গুলো নিয়ে আসছেন,
এলিমেন্টস ফ্রম মোটিফিকেশন বা অপমানজনিত আঘাতের বিষয়ে স্যার এখানে ইন্টেন্সিটি, গ্রেডিং, মেডিসিনের এই বিষয়গুলো নিয়ে আসছেন। এছাড়া স্যারের অনেকগুলো অভিজ্ঞতাকে একত্র করে আমাদের জন্য খুব সুন্দর একটা উপস্থাপনা অল্প সময়ের মধ্যে স্যার করেছেন, এবং সিফিলিসের ব্যাপারে স্যার বিস্তারিত মানে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। সিফিলিটিক স্টিগমা কিভাবে ফ্যামিলি হিস্ট্রি থেকে আসে। তো আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার উপরে, আজকের আলোচনার উপরে আমি বলবো যে কিছু সংযোজন বা অন্তত কিছু কথা বলার জন্য আমাদের আজকে যারা শ্রদ্ধেয় ডক্টররা আছেন, বিশেষ করে আমাদের ডক্টর নীলকমল বর্মন স্যার, ডক্টর নীলকমল বর্মন স্যারকে প্রথমেই অনুরোধ করব, তারপরে নার্গিস আক্তার কোশ্চেন করেছেন, হাত তুলছেন, আমি আপনাকে সুযোগ দেব। ডক্টর নীলকমল বর্মন স্যার প্লিজ। আমরা নীলকমল কে চিনি। নমস্কার। জি, নীলকমল স্যারের তো এরকম ক্লাস, হ্যাঁ স্যারের এরকম ক্লাস হোমিও দর্পণে শুনেছি। আজকে যেটা এখানে পেলাম প্যারালাল হলেও একটু যেন অন্য ধরনের বলা। এই অন্য ধরনের বলাগুলো কি আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। অনেকে ভাবতে পারেন, আমি একটা সময় ভাবতাম যে স্যার তো সে একই জিনিস বোধহয় কম বেশি ঘুরে ফিরে বলছেন, একদম স্বীকার করছি। কিন্তু যদি খুব বিচক্ষণতার সাথে প্রত্যেকটা শব্দকে যদি ঠিক ঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমার মনে হয় স্যারের এক এক দিনের বলাটার সাথে আরেক দিনের বলার কিন্তু কিছু না কিছু একটা সামঞ্জস্য এবং কিছুটা একটা পার্থক্য থেকেই যায়। ঠিক ওই ইন্ডিভিজুয়ালাইজেশনের মতো ব্যক্তি বিশেষ যেরকম হয়, ক্লাস বিশেষ কিন্তু পার্থক্য হয়। আজকে উনি কয়েকটা দুর্ধর্ষ কথা বলেছেন, আমি নোট করে রাখলে হয়তো আমি সেটা এখন বলতে পারতাম, হ্যাঁ, কিন্তু যেটা উপলব্ধি করেছি সেটা কিন্তু নিঃসন্দেহে একটা শরীরের জিনিস বলে আমি কিন্তু মনে করি। আরো পরবর্তী ক্লাস শুনবো, তারপরে এখান থেকেই ঝেপে ঝুপে স্যারের ভাষাতেই বলছি, হ্যাঁ আমি অন্য ক্লাসে আবার চালিয়ে দেবো। স্যারকে ধন্যবাদ একটা ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য। নমস্কার স্যার, প্রণাম নেবেন। আচ্ছা, সম্মানিত ডক্টর বৃন্দ, এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সেক্রেটারি, আমাদের বাংলাদেশের স্বনামধন্য হোমিওপ্যাথিক ডক্টর, আমাদের ডক্টর টিপু সুলতান স্যারের ক্লাসের উপরে আপনার ইভালুয়েশন, আপনি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ডক্টর টিপু সুলতান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা আসলে খুব প্রাণবন্ত ছিল। অনেকদিন পরে একটু ব্যতিক্রম ধর্মী ক্লাস পেলাম বলে মনে হচ্ছে। এই ধরনের ক্লাস যদি নিয়মিতভাবে চলতে থাকে, ইনশাল্লাহ আমাদের চিকিৎসকদের দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে পরিবর্তন হতে বাধ্য। আমরা আশা করব উনি আমাদের এই ক্লাসগুলো ক্ষেত্রে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সম্মানিত সভাপতি আছেন ডক্টর হাবিবুর রহমান। ডক্টর হাবিবুর রহমান নিউট্রিশনের উপরেও ডক্টর হাবিবুর রহমান ভাইয়ের পিজি হসপিটাল থেকে মাস্টার্স করা আছে এবং ওনার অনেকগুলো থিসিস আছে। ডক্টর হাবিবুর রহমান ভাই, আমি অনুরোধ করব আমাদের আজকের ক্লাসের উপরে আপনার যদি কোনো সংযোজন থাকে, কথা বলার সুযোগ থাকে, আপনি একটু কথা বলবেন। ডক্টর হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ডক্টরস বিন্দু এবং আজকের আলোচক এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে যে আলোচনাগুলো উনি করেছেন, এগুলা বহুদিন পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর একজন হোমিওপ্যাথি চিকিৎসকদের এই ধরনের আলোচনা জানা, এই ধরনের পড়াশোনাগুলো নখদর্পণে থাকা দরকার। তা না হলে বর্তমান যুগে যে ধরনের আননোন ডিজিজ শুরু হয়েছে, এগুলোর ট্রিটমেন্ট আমাদের দ্বারা সম্ভব না। আর মেহমান এমন একটা কথা বলেছে অত্যধিক গুরুত্বপূর্ণ। মূলত আমরা যে ধরনের জটিল রোগ সমাজে দেখা দিচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, এই রোগগুলোর ট্রিটমেন্ট যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে আমাদের মাঝে সত্যিকার অর্থে রোগী পানির স্রোত যেরকম উপর থেকে নিচের দিকে যায়, আমাদের কাছে এরকম রোগী আসবে এবং
রুগী আমাদের কাছে যখনই আসবে তখনই আমাদের সামাজিক মূল্যায়ন হবে, দেশ সরকার আমাদেরকে মূল্যায়িত করবে। এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদেরকে মূল্য দিচ্ছে না, কিন্তু আমাদেরকে আরেকটু আধুনিক হতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে প্রচুর পড়াশোনা করা দরকার। এটা আমাদের খুবই প্রয়োজন। আর আমি সবাইকে অনুরোধ করব, আগামী ক্লাসে আপনারা প্রত্যেকে 2 জন করে দাওয়াত দিবেন অতিরিক্ত, যাতে এই ক্লাসে সারা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল হোমিওপ্যাথিক ডাক্তাররা জয়েন করে। এইটা আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমি অনেক ভালো উপভোগ করেছি। এটা আমার এত ভালো লেগেছে, আসলে চিন্তা করা যায় না। সম্মানিত আলোচককে ধন্যবাদ, যারা ডক্টরস বিন্দু আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। জি, আমরা এর মধ্যে চলে যাচ্ছি আমাদের আরেকজন সিনিয়র ডক্টর, এবং আমরা স্যারকে মাঝে মধ্যেই পাই, ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী। ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার, ইন্ডিয়া থেকে। স্যার, আপনি একটু আপনার। ধন্যবাদ আমিন স্যার, ধন্যবাদ। অমর্ত্য আজকে যেগুলো বলেছে বাইরে চলে, তুই বাইরে চলে যা, তোকে ঘরে থাকতে দেবে না, বাইরে গিয়ে বল। পার্থ স্যারের নেটে একটু সমস্যা হচ্ছে। আমরা আমাদের আরেকজন, আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামে নিয়মিত আলোচনা করেন এবং খুব ভালো ম্যাথমেটিক্যাল আলোচনা করেন আমাদের ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই। আপনি আছেন? ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই, আজকের ক্লাসের উপরে আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আলোচনাটা আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি এবং কিছু রিসিভ করার চেষ্টা করেছি। স্যারকে ধন্যবাদ। স্যারকে আমি রিকোয়েস্ট করব যে আমি আলোচনাটা পরিপূর্ণ শুনেছি এবং এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছি। স্যারকে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হলো স্যার নেক্সট ক্লাসে আজকে মায়াজমেটিক বিষয়টা স্যার কিছু কথা বলেছেন, কিন্তু আমাদের সামনে মায়াজমেটিকটা আসলে কতটুকু প্রয়োজন এবং এটা না হলে কি আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের কোনো শর্ট থেকে যায় কিনা, এই বিষয়টা একটু সামনে আনবেন। আর আমি দেখছি যে মায়াজমেটিকের উপরে এত বেশি জোর দেওয়া হচ্ছে, মায়াজমেটিকের উপরে জোর দিতে গিয়ে মানুষের যে ব্যক্তি নেচারটা, মানুষের যে চরিত্রটা, যেটা মূল থিম আমাদের চিকিৎসার, সেটার গুরুত্ব কমায় দিয়ে দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায়, কিন্তু মানুষের নেচারটা চিকিৎসার ক্ষেত্রে যে বেশি প্রয়োজন, এটা এখনো ডাক্তারদের মাইন্ডসেট হয়েছে এরকম দেখা যায় না। তো স্যারের আজকে আলোচনায় আমি দেখেছি মেন্টাল স্টেটটার উপরে গুরুত্ব তার অনেক বেশি। সেক্ষেত্রে আগামীতে আরো বেশি গুরুত্ব দিয়ে যে মানুষের যে মেন্টাল, মানুষের যে মানসিক অবস্থা, মানুষের যে নেচার, সেটার উপরে আরেকটু বেশি আলোচনা আনলে আমার মনে হয় ডাক্তারদের জন্য উপকার হবে। আমি ইন দি মেন টাইম প্রায় 120টা মেডিসিনের এই মেন্টাল স্টেট আমি সংকলন করেছি। আমি স্যারের সাথে ব্যক্তিগতভাবে বিষয়গুলো নিয়ে একটু সুযোগ পেলে কথা বলবো, স্যার যদি আমাকে সুযোগ দেন। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা এটা স্যারের কাছে প্রশ্ন হিসেবেই রাখলাম, পরবর্তীতে প্রশ্ন উত্তরে স্যার এটার উত্তর একটা ছোট্ট উত্তর দিয়ে দিই আমি। জি স্যার, জি স্যার। 9 নম্বর অ্যাপোরিজমে হ্যানিম্যান বলছেন যে আমাদের এই রিজন গিফটেড মাইন্ড কি করবে, রিজন গিফটেড মাইন্ডের কাজটা কি, ফর দ্য হায়ার পারপাস অফ লাইফ, অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে। আপনার যে সমস্যাটা আমি বুঝতে পেরেছি, এই সমস্যাটা যেমন সিম্প্যাথেটিক,
এটা হচ্ছে ব্যক্তি চরিত্র হবে না এটা সিকনেস হবে, এই তো ব্যাপারটা, সমস্যা আপনার এই জায়গাটায়। এটা অধিকাংশ ডাক্তারের এই সমস্যাটা আছে। আমি একটু বলে দিচ্ছি, এই যে সিম্প্যাথেটিকটা কখন ব্যক্তি চরিত্র হবে আর কখন সিকনেস হবে, এইটা আগে বুঝতে হবে। আমরা এটাকে ধরে তো ওষুধ দেই, দান করে দেওয়া মানেই কিন্তু সিম্প্যাথি নয়। যেমন ধরুন একজন টিচারের কথা বলছি, একজন টিচার ছিলেন, তিনি তার মাইনের অর্ধেকটা কিন্তু ছেলেদের পেছনে খরচা করতেন। তার যখন বললাম যে আপনার দয়া মায়া কেমন, তার বউ তো লাফিয়ে উঠেছে, ওরে বাবা সংসারের দিকে তাকায় না, ওর ওই অর্ধেকের বেশি মাইনে জানেন তো ওই ছাত্রদের বইপত্র কিনে দেওয়া, তাদের টিফিন খাওয়ানো, ইয়ে খাওয়ানো, সবকিছু করে। আপনি সিম্প্যাথি লিখলেন, নেটের বড় সমস্যা। আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এইবার ব্যাপার হচ্ছে যে এই যে পেশেন্টটা, তাকে জিজ্ঞেস করে কি পাওয়া গেল না, তার মা বাবা অল্প বয়সে মারা গেছেন, তার মা ফ্যান ভিক্ষা করে তাকে খাইয়ে মানুষ করিয়েছে, অত্যন্ত মেধাবী ছিলেন। বলছে আমি সবার সাহায্য পেয়ে আজকে দাঁড়িয়েছি, তা আমি সমাজে সেটা ফিরিয়ে দেবো না? এইখান থেকে এটা সে ফিরিয়ে দিচ্ছে, এটা তার কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড বা বিবেক বোধ সম্পন্নতা। এখানে কিন্তু কনসিয়েন্সিয়াস কথাটা ধরতে হবে। এখানে কিন্তু এই যে দিচ্ছে বলে সিম্প্যাথেটিক ধরলে হবে না, এটা তার বৈশিষ্ট্য নয়, এটা তার হচ্ছে মানবিক বৈশিষ্ট্য। এই সিম্প্যাথিটা হচ্ছে মানবিক বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাকে এমপ্যাথিও বলতে পারেন। কিন্তু কখন এটা মানবিক বৈশিষ্ট্য নয়? ওয়ার ধরুন আমি একটা পেশেন্ট দেখলাম, সে কি বলছে, আমার খেতে বসবো, সেই সময় একজন ভিখারি এসে চাইলো, বলে আমি তাকে না খেয়ে দিয়ে দিলাম। আপনি কি করলেন? ওই এক মুঠো মুড়ি খেয়ে জল খেয়ে আমি কাটিয়ে দিলাম, আর কি করবো, দুপুরবেলায় কোথায় পাবো? এখানে দেখুন রিজন, এখানে এই যে তাকে একটা দান করলেন, এটা অবশ্যই মহৎ কাজ। হ্যানিম্যান তো বলেছেন যে রিজন গিফটেড হতে হবে, আর এই জীবনটাকে মহৎ উদ্দেশ্যে আমাকে নিবেদিত করতে হবে। মহৎ উদ্দেশ্য মানে নিজের পকেট ভরানো নয়, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে, এই কথা বললেন। এখানে কি হলো, তিনি সমাজের কল্যাণ করলেন, কারণ একদিন খেতে পানি তাকে খেতে দিলেন, এটা ঠিক আছে। পাশাপাশি এটাও তো ঠিক, তার যে ফিজিওলজিক্যাল চাহিদা, তিনি তো ক্ষুধার্ত, খাননি তো, তার ফিজিওলজিক চাহিদাটাকে ইগনোর করলেন। তার মানে এখানে কি হলো, রিজন গিফটেড হলো না, তার এই কাজটা রিজন গিফটেড হলো না, এই জন্য এটা সিকনেস। তার উচিত ছিল হয় অর্ধেকটা ভাগ করে খাওয়া, আর নাহলে মুড়িটা যদি সাফিসিয়েন্ট খেত তাহলে মানা যেত, এক ফুটো খেয়ে জল ওইভাবে কাটিয়ে দিতে হবে। এই যে বললো সে না খেয়ে কাটিয়ে দেয়, অনেকে চা খেয়ে দুটো বিস্কুট খেয়ে কাটিয়ে দেয়। এইখানে এই যে সিম্প্যাথিটা যেটা, এটা রিজন গিফটেড হলো না, রিজন গিফটেড হলো না বলেই এটা কিন্তু সিকনেস। মানে এই জায়গাগুলো বুঝতে হবে, সিমটমটা কেন হবে, কিসের জন্য হবে না। আপনাকে ধরুন রাস্তায় আমি কোনো কারণে আমার সঙ্গে রাগারাগি হলো, আপনাকে আমি কোপাতে শুরু করলাম, এটা নিষ্ঠুরতা, অবশ্যই নিষ্ঠুরতা। কিন্তু আপনার বিদেশি আক্রমণ করেছে, তখন আপনি সৈনিক হয়ে আছেন, আপনি শত্রুকে পেয়ে তাকে কুপিয়ে দিলেন, সেটা কিন্তু নিষ্ঠুরতা নয়, সেটা আপনার ডিউটি। বুঝতে হবে লজিক দিয়ে। হোমিওপ্যাথি হচ্ছে ইন্ডাকটিভ লজিকের উপর দাঁড়িয়ে আছে, অন্য কোনো সাইকোলজিক্যাল দিক থেকে হোমিওপ্যাথিকে মানা করা যাবে না, করতে গেলে বিপদে পড়বেন। এবং এইটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক, এইখান থেকে তো লজিকগুলো আমাকে পরপর দেখতে হয়, এটা এই কারণে হতে পারে, ওই কারণে। এটাকে মোডাস অপারেন্ডি বলে, যেটা আমরা এফএসএম এ পড়েছেন আপনারা। প্রত্যেকটা ক্ষেত্রে মোডাস অপারেন্ডিটা জানতে হবে, কেন সে করছে, এটা জানতে পারলে পরে আপনি ক্লারিফাই করতে পারেন হোয়াট ইজ ইট ইজ ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ব্যক্তি ক্যারেক্টারিস্টিক না সিকনেস। একই জিনিস কখনো ব্যক্তির বৈশিষ্ট্যকে চিহ্নিত করবে, কখনো সেটা তার সিকনেসকে চিহ্নিত করবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? জি স্যার, এই মুহূর্তে আপনি যতটুকু বলেছেন বুঝতে পেরেছি, তবে সামনের দিকে আরো বোঝার জন্য চেষ্টা করব, আপনাকে পাইলে সেটা আমরা ইনশাল্লাহ পরিপূর্ণ হবে। জি, ধন্যবাদ ডক্টর আবু হানিফ ভাই, এবং স্যারকেও ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে
বিষয়টুকু আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করব ডক্টর মকসুদ বিল্লাহ ভাইয়ের আগে আমি অনুরোধ করব হচ্ছে ফিমেলদের মধ্য থেকে, যেহেতু ফিমেলরা একদমই বাদ পড়ে যাচ্ছেন, ডক্টর নার্গিস আক্তার কথা বলতে চেয়েছেন আজকের ক্লাসের উপরে। আপনার কোনো কথা থাকলে আপনি বলতে পারেন। ডক্টর নার্গিস আক্তার, আপনি শুনতেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমি আজকে নতুন জয়েন করলাম, তো এই জন্যই আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমি কালিয়াকৈর গাজীপুর। আমি সবার দোয়া চাই। আমি হোমিওপ্যাথি খুব ভালো করে শিখতে চাই, এই জন্যই স্যার আপনাদের সাথে একটু কথা বললাম। সবাই দোয়া রাখবেন আমার জন্য। শুক্রিয়া। আপনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমাদের এর মধ্যে বলে রাখি, আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের নিয়মিত ক্লাস হয় মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার রাত 10টা থেকে। আমরা লিংক জেনারেট করলে, আপনারা জয়েন করলে আমাদের সাথে কথা হবে, দেখা হবে। আর পাশাপাশি আমাদের যারা বিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর আছেন তাদেরকে আমরা নিয়ে আসি ক্লাসে ইনশাআল্লাহ। শিখতে পারবেন এখানে আমাদের সাথে থাকলে। ধন্যবাদ। হোমিও দর্পণে আসতে পারেন, 5 দিন আমাদের ক্লাস হয় এখন। জি, হোমিও দর্পণেও রাত 10:30 থেকে নিয়মিত ক্লাস হয়। হোমিও দর্পণেও এটা প্রতিদিনই হয় এটা হোমিও দর্পণ যেটা? হোমিও দর্পণে নিয়মিত রাত 10:30 থেকে ক্লাস হয়। আপনি নার্গিস আক্তার, আপনার মোবাইল নাম্বারটা আপনি মেসেজ বক্সে দিয়ে রাখেন, তাহলে আমি আপনাকে হোমিও দর্পণে জয়েন করিয়ে দিব। জি স্যার, দিবনি দিলে এখনই দিচ্ছি স্যার। জি, দিয়ে রাখেন। ঠিক আছে স্যার, সবার দোয়া চাই। জি, আল্লাহ হাফেজ স্যার। এই পর্যায়ে অনুরোধ করছি আজকের ক্লাসের উপরে সার্বিক বিষয় আমাদের ডক্টর মকসুদ বিল্লাহ, আমাদের নিয়মিত আলোচক মকসুদ বিল্লাহ এবং বাংলাদেশের বৃহৎ প্রতিষ্ঠান ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল কল্যাণপুরে উনি নিয়োজিত আছেন আমাদের মেডিকেল অফিসার হিসেবে, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে। ডক্টর মকসুদ বিল্লাহ ভাই, আজকের ক্লাসের উপরে আপনি কিছু কথা বলেন। ডক্টর মকসুদ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে কথা? জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। দেখ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে স্যারের অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম মিয়াজমের উপরে। মিয়াজম নিয়ে অনেক লেখাপড়া এর আগে করছি, কিন্তু স্যারের আলোচনাটা আজকে আরো নতুন ভাবে অনেক কিছু শিখলাম। স্যারের আলোচনা এরকম আরো কন্টিনিউ হতে থাকলে আমাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে। মানে বিভিন্ন জায়গা থেকে মিয়াজম বিভিন্ন ভাবে পড়ার কারণে অনেক কিছু আসলে সমন্বয় করাটা মুশকিল। এরকম গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনলে আমাদের জন্য সর্বাধিক দিয়ে উপকৃত হবে। আমরা আশা করতেছি যে স্যারের পরবর্তী লেকচারগুলো শুনলে আমরা সর্বাধিক দিয়ে উপকৃত হব। আজকে এই জন্য স্যারকেও মানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এনএইচডিএফ এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটা উত্তর দিচ্ছি আপনাকে। ব্যাপারটা হচ্ছে মিয়াজম বিভিন্ন জায়গা থেকে পড়তে গিয়ে আপনারা গুলিয়ে ফেলছেন। আপনাদের যেটা করতে হবে, হ্যানিম্যান 153 কি বলেছেন, আনকমন ও পিকুলার অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়ে বলেছেন, তো একটা বৈশিষ্ট্য থাকতে হবে। আপনার বৈশিষ্ট্য দিয়ে চিনুন। আমি কি বললাম বয়ে গেছে আপনার, আমার কথা শোনার দরকার না। আপনি রুগী যখন দেখছেন, রুগী আপনাকে শিখিয়ে দেবে, রুগী শিখিয়ে দেবে। আমি একটা খুব ছোট উদাহরণ দিচ্ছি। নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা বলতেই আমরা মনে করি যে এটা হচ্ছে সিপিলিটিক স্টিগমা হবে। না, নাও হতে পারে, এটা সাইকোটিকও হতে পারে। নিষ্ঠুরতা কাকে বলবো? জয় অ্যাট দি সাফারিংস অফ আদার্স। অন্যকে কষ্ট দিয়ে যে আনন্দ পায় বা তৃপ্তি লাভ করে তাকে বলে নিষ্ঠুরতা, এই ইমোশনটা। এইবার দেখুন, একটা ছেলে এসে আপনার একজন এসে বলছে আপনার ছেলে চিকিৎসা করছে বাচ্চা, আপনার বাচ্চার ছেলে কেমন? বলে ও বাবা, ও বিরাট সাহসী। কিরকম সাহসী? আর চিন্তা করতে পারবেন না। এই আমি একটু পেশেন্টের কথা থেকেই বলছি আপনাকে। মানে কালী পুজো হচ্ছে, ও কালী ফটকা কি করেছে, কুকুরের পেছনে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, আর কুকুরটা কাঁই 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 করছে, আর ও কি আনন্দ, কি নাচছে, ভীষণ সাহসী। আমি এটাকে কি ধরবো? নিষ্ঠুর, ক্রুয়েলটি। একজনকে কষ্ট দিয়ে সে আনন্দ পাচ্ছে, দিস ইজ ক্রুয়েলটি। আরেকটা ব্যাপার কি হচ্ছে, কুকুরের লেজে গিয়ে বেঁধে দিয়ে এসছে, তার প্রাণে ভয় নেই, এটা কামড়ে দিতে পারে, দ্যাট ইজ অলসো ডালনেস অলসো। তাহলে এই যে ফ্যাক্টরটা এখানে হলো, কোনো বাচ্চার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কি হবে, কোনো বাচ্চা বলে ওর প্রচন্ড বুদ্ধি। কিরম বুদ্ধি?
না ওই কুত্তাটাকে খেতে দেবে, খেতে দিয়ে লেজের মধ্যে ওটা বাঁধবে, বেঁধে ওটা ইয়ে করে দেবে, আগুন লাগিয়ে দেবে। দুটোই ঘটনা কিন্তু নিষ্ঠুরতা। এটা হচ্ছে সাইকোটিক নিষ্ঠুরতা। কি করলো, কৌশল অবলম্বন করলো, তাকে খেতে দিল। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো যখনই আপনি বাচ্চার মধ্যে পাবেন, আপনি বাবা মার মধ্যে খুঁজুন কোথায় আছে, এখান থেকে সাকসেশন অফ অর্ডারটা পাবেন। আর যত একই সিমটম যদি তাদের পরপর পুরুষে যদি পেয়ে যান, সেই সিমটমটার মূল্য মানে সেটা যদি একটা ফিজিক্যাল জেনারেল হয়, ফিজিক্যাল সিমটম হয়, সেটাও সেই সিমটমটা ওই পেশেন্টের জন্য মেন্টালের থেকেও বড় বড় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে 99% ক্ষেত্রে। এইটা আপনাদের একটু খেয়াল করতে হবে, এই রিলেটটা করা এইটাই সাকসেশন অফ অর্ডার। আমি এই কথাটাই বলতে চাইছি, রিলেট করতে পারলে দেখবেন বহু কেস আপনি খুব ছোট্টর মধ্যে বার করে বেরিয়ে চলে যাবে, এত লাগে না। রেকর্ডটা করতে হবে, রেকর্ডটা না করে পরবর্তীতে ফলো আপে বুঝতে পারবেন না। কিন্তু যখন প্রেসক্রিপশন করবেন তখন কিন্তু কোন জায়গাটা কোর পয়েন্টটাকে ধরতে, প্রত্যেকটা ড্রাগের কোর পয়েন্ট আছে, প্রত্যেকটা পেশেন্টের কোর পয়েন্ট আছে। এবং হ্যানিম্যান ইয়েতে মেটেমেডিক্যাল পিউরার ভূমিকাতে একটা জায়গায় বলছেন, যেখানে কোন সিচুয়েশনে তার সিমটমটা ডেভেলপ করেছে সেটা হচ্ছে ডিটারমিনেটিং ফ্যাক্টর। এই সিচুয়েশনগুলো আপনাকে বোঝার চেষ্টা করতে, তার সঙ্গে মোডাস অপারেন্ডি কেন করছে। এই মোটামুটি জিস্ট বললাম, একদিনে তো সব বলা যায় না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি না আমি